নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 4 তারিখ ভোটের ফল বেরোনোর পর এবং গত রবিবার মন্ত্রিসভার শপথ নেওয়ার পরে অনেকেই লক্ষ্য করেছেন যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধটা একটু ঝুলে গিয়েছে। আসল কারণটা বিজেপির অন্দরে যারা খবরাখবর রাখেন তারা জানতে পেরেছেন এবং বিজেপি সূত্রেই সেগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। আমিও সেরকম বিজেপি সূত্র থেকেই জানতে পেরেছি যে রেজাল্ট বেরোনোর পরে রেজাল্টের দায়ভার সমস্তটাই শুভেন্দু অধিকারীর উপর পড়েছে। কারণ যেহেতু এবার লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমস্তটাই শুভেন্দুর উপর ছেড়েছিলেন, শুভেন্দুর মনোমতো প্রার্থী চয়েস করেছিলেন তারা। সাংগঠনিক বিষয়ে শুভেন্দু ব্যাপক মতামত দিয়েছিলেন কোথায় কি করা হবে না হবে, যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা মনিটরিং ছিল। কিন্তু পুরো স্বাধীনতা 42টি আসনে নির্বাচনী লড়াইয়ে পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। অনেকেই বলেন যা নাকি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও পাননি। আবার আরেকটা বিষয়, সুকান্ত মজুমদার যেহেতু নির্বাচনে নিজে লড়েছেন সেই কারণে তিনিও অনেকটা সময় তার কেন্দ্রে ব্যস্ত ছিলেন। তাই সমগ্র নির্বাচন পরিচালনা যে শুভেন্দু অধিকারী করেছেন, নির্বাচনে যে ভোট প্রচার সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়, এবং ফল খারাপ হওয়ার পরে শুভেন্দু অধিকারীর উপরই তার দায় এসে চেপেছে। সেই কারণে তিনি যে কিছুটা বিমর্ষ ছিলেন। তবে যেটা বিজেপি সূত্রে খবর যে রবিবারের পরে শুভেন্দু অধিকারী আরো একটু কোণঠাসা হয়ে গিয়েছেন। সেটার কারণ রবিবার দিন তাকে দিল্লিতে ডাকা হয়েছিল, যেদিন শপথ ছিল। সেদিন বিজেপির কেন্দ্রীয় নেতারা, আরএসএস এর এক নেতা যিনি বিজেপি এবং আরএসএস এর সঙ্গে লিয়াজ রাখেন, কেন্দ্রীয় আরএসএস এর বেশ উচ্চস্তরের নেতা, এবং সঙ্গে বিজেপির যে 2-3 জন সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা ছিলেন। সেখানে নাকি শুভেন্দু অধিকারীকে নির্বাচনে ফল খারাপের জন্য এক প্রকার ধমক খেতে হয়েছে ওই নেতৃত্বের কাছে, এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে যে বিধানসভা পরিষদীয় দলের বাইরে কোনো সাংগঠনিক বিষয় শুভেন্দু যাতে নাক না গলান, এবং এইভাবেই তার হাত পা বেঁধে দিয়েছে। কারণ তারা বলেছেন যে এরপরে সংগঠন ভাঙতে পারে বা বিধানসভার বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারে। সেটা যাতে না যায় সেটা আপনি আটকান এবং আটকে দেখান যাতে পরিষদীয় দল না ভেঙে যায়, এবং সেদিকে মনোনিবেশ করুন, কিন্তু সংগঠনের ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না। তো এইসব হওয়ার পরে শুভেন্দু অনেকটাই বিমর্ষ। কারণ আপনারা জানেন যে গত 3 বছর ধরে বিজেপির সাংগঠনিক বিষয় শুভেন্দু অধিকারী সাংগঠনিক বিরাট পদে কিছু নেই, তিনি বিরোধী দলনেতা, যে সুকান্ত মজুমদার সভাপতি। কিন্তু দেখা গিয়েছে যে রাজ্য কমিটি নির্বাচনের ক্ষেত্রে, রাজ্য কমিটির সদস্য তৈরি করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা লবিবাজি করার অভিযোগ উঠেছিল, এবং তিনি তার পছন্দ মতো দল বদলু যারা বিজেপি তাদের অনেককে রাজ্য কমিটিতে স্থান দিয়েছিলেন। সেখানে শুভেন্দুর একটা মতামত কার্যকর হয়েছিল, এবং পরবর্তীকালে 7টি মোর্চা এবং অন্য মন্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে তার মতামত নেওয়া হতো, এবং তিনি সেখানে প্রভাব বিস্তার করতেন কে কে সেখানে হবে না হবে। এমনকি এও অভিযোগ উঠেছিল যে 3জন সাংগঠনিক জেলার সভাপতি, যেটা বিজেপির সংগঠনের গঠনতন্ত্রে নেই যে এক ব্যক্তি এক পদ, 3 বিধায়ককে শুভেন্দু সুপারিশেই সাংগঠনিক সভাপতি করা হয়েছিল জেলার। তার মধ্যে মেদিনীপুরের 2 জন রয়েছেন, 2 বিধায়ক, এবং পূর্ব মেদিনীপুরের 2 বিধায়ক রয়েছেন, এবং সঙ্গে আলিপুরদুয়ারে 1 বিধায়ক ছিলেন, যারা বিধায়ক হওয়া সত্ত্বেও সংগঠনের জেলা সংগঠনের সভাপতি হয়েছিলেন। তো সাংগঠনিক জেলা সভাপতি করার ক্ষেত্রে শুভেন্দুর মতামত কার্যকর হচ্ছিল, এবং দলের গঠনতন্ত্র ভেঙে তিনি 3 জনকে করেছিলেন, এরকম অভিযোগও রয়েছে। মন্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ এসেছিল, এবং যে শুভেন্দু অধিকারীর অনুমোদন ছাড়া সেখানে করা যাচ্ছিল না, এবং বিভিন্ন মোর্চার সভাপতি নিযুক্ত করার ক্ষেত্রে বা মোর্চার সদস্য নির্বাচনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীরই মতামত বেশি করে গ্রাহ্য হচ্ছিল। এইসব অভিযোগগুলো উঠেছে। তো সংগঠনে তার বিস্তার, তিনি সংগঠনের বড় দায়িত্বে না থাকলেও তার বিস্তার ছিল, এবং তিনি সেটা প্রভাব বিস্তার করেছিলেন, করে সেখানে তার মতামত খাটাতেন। তো এইসব সংগঠনের ব্যাপারে নাক গলানোর বিষয় এটা যে দিল্লির নেতৃত্ব জানতেন, সেই কারণেই ভোটের ফল খারাপ হওয়ার পরে তাকে সংগঠনের বিষয়ে নাক না গলাতে বারণ করা হয়েছে, এবং পরিষদীয় দল নিয়ে তাকে থাকতে বলা হয়েছে। এবং কিছুটা চ্যালেঞ্জের শুনেই তারা বলেছেন যে আপনার পরিষদীয় দল যাতে ভেঙে না যায়, বিধায়করা যাতে ভেঙে তৃণমূলে চলে না যায়, সেটা আপনি দেখুন। এটাই বিজেপি সূত্রে খবর।
তো তারপর থেকে শুভেন্দু অনেকটাই হচ্ছে নিজেকে গুটিয়ে নিয়েছেন, এবং যেটা শোনা যাচ্ছে যে দিন দুয়েকের মধ্যে বিজেপির একটি বৈঠক হয়েছে, যেখানে 4টি বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন হবে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন, মানিকতলা, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। সেই 4টি বিধানসভা ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের জন্য একটা সাংগঠনিক বৈঠক হয়েছিল। যেহেতু শুভেন্দু কোর কমিটিতে রয়েছেন, সেই জন্য বোধহয় তাকে ডাকা হয়েছিল, কিন্তু বিজেপি সূত্রে খবর তিনি সেই বৈঠকে যাননি। কারণ হচ্ছে তিনি বোধহয় আর সেই কোথায় প্রার্থী নির্বাচন হবে না হবে, কারা প্রার্থী নির্বাচন করবে, কারা হবে, সেটা বোধহয় সংগঠনের যারা নেতৃত্ব আছে তাদের উপরে তিনি ছেড়ে দিতে চাইছেন। সেই কারণে তিনি যাননি বলেই খবর, আমি সত্যি মিথ্যে যাই না, এরকম একটা শোনা যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে, অনেকেই বলছেন যে শুভেন্দু এবার নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন নির্বাচনের ফলাফল নিয়ে। তিনি যদিও তার জেলায় তিনি 2টি আসন জেতাতে পেরেছেন দলকে, কিন্তু বারে বারে যেটা বলছিলেন যে তিনি তৃণমূলের থেকে বেশি আসন জিতবেন এবং দাবি করছিলেন বারবার, এবং মানে বলেওছিলেন শেষ দফার নির্বাচনের পরে যে এক্সিট পোল বা এসব নিয়ে তিনি ওসব সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন না, কিন্তু একটি আসন হলেও হচ্ছে তৃণমূলের থেকে বেশি পাবেন। কিন্তু যেহেতু বেশি পাওয়া তো দূরের কথা, গতবারের থেকে 6টি আসন কমে গিয়েছে, তারপরে শুভেন্দু কিছুটা কোণঠাসা হয়ে পড়েন দলে, এবং পরে তিনি সাংবাদিকদের কাছে দলের ফলাফল নিয়ে বারে বারে যেটা বলতে চেষ্টা করেছেন যে 2021 সালে বিজেপি যা ভোট পেয়েছিল প্রায় সেই রকমই ভোট পেয়েছে, শতাংশের হিসাবে ভোট প্রায় একই আছে, এবং বিধানসভা ক্ষেত্রে 2021 সালে 77টি বিধানসভা ক্ষেত্রে বিজেপি জিতেছিল, এবার সেক্ষেত্রে সেটা 92টা হয়েছে, তার থেকে বেড়েছে। এরকম ভাবে তিনি একটা বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের ফল খুব একটা খারাপ হয়নি, আসনের ভিত্তিতে হয়তো 6টা আসন কমে গিয়েছে। এইরকম ভাবেই তিনি বারে বারে হচ্ছে দাবি করছেন। কিন্তু অনেকেই বলছেন যে বিজেপির অন্দরে যে তিনি যেই বছরের হিসেবটা তিনি দিচ্ছেন, যেই বছরের হিসেবটাকে সূচক হিসাবে তিনি ব্যবহার করছেন, সেটা বিজেপির হারা নির্বাচন। সে বিজেপির হারা নির্বাচনকে রেফারেন্স করেই তিনি এবারের মতামতটা দিচ্ছেন যে এবারের ভোটে তাদের ফল কেমন হয়েছে, শতাংশের হিসেব দিচ্ছেন, আসন সংখ্যা, কত ভোট পেয়েছেন তার হিসেব দিচ্ছেন, ভোটের সংখ্যা, এবং হচ্ছে কটি বিধানসভা ক্ষেত্রে তিনি জয়ী হয়েছেন। তারা বলছেন যে এটা 19-এর নির্বাচনের সঙ্গে তিনি ট্যালি করছেন না। 21 সালে বিধানসভা নির্বাচন ছিল এবং 19 সালে লোকসভা নির্বাচনের, এবার 24-এ লোকসভা নির্বাচন হয়েছে। আগের লোকসভা থেকে এবারের লোকসভা নির্বাচনে দল কতটা এগিয়েছে না এগিয়েছে সেই বিষয়টা তিনি উত্থাপন করছেন না, কারণ তাতে তার একটু কি বলে অসুবিধা আছে। কারণ 19-এর লোকসভা নির্বাচনে শতাংশের হিসাবে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল, 40% উপর ভোট পেয়েছিল এবং 18টি আসন জিতেছিল। এবার 40% তো যায়নি ভোট, এবং আসনও কমে গেছে। বলছে সেই শতাংশে যাচ্ছে না, বারে বারেই তিনি 21 সালের হিসেবটা করছেন। 21 সালের ভোটের সঙ্গে তাদের কতটা কি হয়েছে সেটা বারবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এবং যেই নির্বাচনটাকে নিয়ে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন সেই নির্বাচনটা বিজেপির হারার নির্বাচন, বিজেপি সেটাতে জেতেনি। তো এই নিয়ে দলের মধ্যে এখন হাসাহাসি হচ্ছে, বিভিন্নভাবে সমালোচনা শুরু হচ্ছে। এখন কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যে কি বলে ধমকের সুরেই তাকে বলেছেন এইসব ব্যাপারে, সংগঠনের ব্যাপারে নাক গলাতে না, তার হাত পা অনেকটা বেঁধে দিয়েছেন। এখন যাই না শুভেন্দু অধিকারী আবারও হচ্ছে সেই আগের ফর্মেই তিনি থাকবেন, নাকি হচ্ছে তিনি যে আবার কেন্দ্রীয় নেতৃত্বের কথা মতো তিনি নিজেকে গুটিয়ে রাখবেন পরিষদীয় রাজনীতির মধ্যেই, মানে বিধানসভাতে বিরোধী দল নেতার যা কাজ। কিন্তু অনেকে আবার শুভেন্দু অনুগামীরা বলছেন যে না, শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্ব হাত পা বেঁধে রাখতে পারবেন না, কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছেন যেখানে কর্মীরা ভোট পরবর্তী হিংসায় তাদের মার খাচ্ছেন বা তারা আক্রান্ত হচ্ছেন, সেখানে তাদের বিষয় যাচ্ছেন। তো এটা তো সাংগঠনিক যারা নেতৃত্ব আছে তাদেরই দেখার কথা। যদিও এখন রাজ্য সভাপতি যিনি, তিনি মন্ত্রী হয়ে গিয়েছেন, তিনি কতটা বা তিনি ছাড়াও আরো অনেক সাধারণ সম্পাদক বা অন্য নেতৃত্ব রয়েছে, অনেক সহসভাপতি রয়েছে, কিন্তু শুভেন্দু চলে যাচ্ছেন। তার অনুগামীদের বক্তব্য যে শুভেন্দু অধিকারী সাংগঠনিক বিষয়ে তিনি থাকবেন, তিনি দলের কর্মীদের পাশে থাকবেন, সেই জন্য তিনি ছুটে যাচ্ছেন। তবে বোধহয় যে আনুষ্ঠানিক যে কাজগুলো, সাংগঠনিক বৈঠক বা ওইসব ব্যাপারে তিনি হয়তো নিজেকে দূরে রাখতে পারেন, কারণ যতই তিনি যাই কিছু করুন না কেন, আখেরে হচ্ছে এবারের নির্বাচনে ফল কেন্দ্রীয় নেতৃত্ব যা আশা করেছিল এই রাজ্য থেকে সেটা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। কারণ ভোটে পরাজয় যে যতই তিনি ব্যাখ্যা দিন, কেন্দ্রীয়
কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে, আসন কমে গিয়েছে। এখান থেকে অমিত শাহ, মোদিজিরা অনেক বেশি আসন আশা করেছিলেন। তারা বারে বারে বলেছিলেন যে বাংলা থেকে এবার ভালো ফল হবে, কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন। শুভেন্দুর উপরে দায়িত্ব ছিল, বেশিরভাগ প্রার্থীপদ তিনি তার কথা মতোই দেওয়া হয়েছিল। এখন এই বিভিন্ন নেতাদের আসন বদল সেসব নিয়েও শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ উঠছে। এখন জানি না শেষ পর্যন্ত শুভেন্দু সত্যি সত্যি নিজেকে গুটিয়ে রাখবেন নাকি আবারও সেই আগের ফর্মে তিনি ফিরবেন। আগামী 2 বছর বাদে বিধানসভা ভোট আছে। তবে যে ঘটনা বা যে ভোটের ফল হয়ে গিয়েছে, কারণ 19-এর নির্বাচনে আপনারা জানেন যে 18টি আসন পাওয়ার পরে বিজেপি স্লোগান দিয়েছিল যে এবারে হাফ 21-এ সাফ। এবার আর সেটা বলা যাচ্ছে না, কারণ এবার সেই আসনেরই অনেকটাই কমে গিয়েছে। তাই এবার হাফ বা পরের বার সাফ এই স্লোগান আর বিজেপি তুলতে পারছে না। ওই স্লোগান দিয়ে 19 সাল থেকে 21 সাল পর্যন্ত বিজেপি কর্মীদের চাঙ্গা করা গিয়েছিল। কিন্তু এবার যে অবস্থা, তাতে শুভেন্দু অধিকারীরা বলতে পারছেন না যে এবারে যা ফলাফল হয়েছে 26-এ আমরা এই সরকারকে উল্টে দেবো। এখন 26-এ পার্টির অবস্থা আরো খারাপ হয় কিনা সেটা নিয়েও দলের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে। এখন জানি না শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী বা পরবর্তীকালে যিনি সভাপতি হবেন তিনি দলকে কিভাবে চাঙ্গা করবেন, বা কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে শুভেন্দুর হাত পা বেঁধে দিয়েছেন শুভেন্দু সেই মতো চলবে কিনা, এটার জন্য আমাদের তো আগামী দিনে অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।